নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে ভৌতিক শুভেচ্ছা জানালাম। কি ভাবছেন, হঠাৎ আমি ভৌতিক শুভেচ্ছা কেন জানালাম? ঠিক ধরেছেন, আজকে আমি নিয়ে এসেছি একটি সত্যিকারের ভৌতিক গল্প। গল্পকারের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প। তাহলে চলুন গল্পটা এবার শুনে নেওয়া যাক। গল্পের নাম ছায়াহীন, গল্পকার জয়াশিস ঘোষ। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু ঘটনা থাকে যা যুক্তিগ্রাহ্যতার বাইরে। অলৌকিক কিছুতে আমি বিশ্বাস করি না। মাদুলি তাবিজ তন্ত্র মন্ত্র এড়িয়ে চলেছি সারা জীবন। বরং যারা বিশ্বাস করে তাদের নিয়ে হাসাহাসি করেছি। কিন্তু সেবার এমন একটি ঘটনা ঘটেছিল। বর্ষাকালে ডুয়ার্স যাওয়ার প্ল্যানটা ছিল কৌশিকের। নতুন বিয়ে করেছে, কলেজের বন্ধু নিতা। দুজনের মধ্যে বর্ষা আর আকাশের মতো সম্পর্ক। এই ঝগড়া, এই ভাব। আমি সোজা না বলে দিলাম, এ আবার কি, তোরা হানিমুনে যাচ্ছিস, আমি কাবাব মে হাড্ডি হয়ে সাথে যাব? আমি বললাম। আড্ডা চলছিল দীপের বাড়িতে। দীপের বউ মধুমিতা প্লেট ভরে কাবাব দিয়ে গেছে, সাথে সিঙ্গেল মল্ট। দীপের প্রমোশনের পার্টি। ধুরবা, মিতার সাথে হানিমুন সেই ছোটবেলার থেকে চলছে। সবাই মিলে যাব, দীপরাও যাবে, মস্তি করব, মদ মাংস খাবো, আর রাতের বেলা তোর মতো সিঙ্গেল মালকে লাথ মেরে বের করে দেবো। তারপর হাম্মা হাম্মা। নিতা বালিশ ছুঁড়ে মারল কৌশিকের দিকে। কৌশিক হা হা করে হাসছে। আমি এক সিপ মেরে বললাম, কোথায় যাবি? কৌশিক আর নিতা একসাথে বলে উঠল, জয়ন্তী। উত্তরবঙ্গ কাজের সূত্রে বেশ কয়েকবার যেতে হয়েছে, কিন্তু জয়ন্তীর দিকটায় সেভাবে যাওয়া হয়নি। এছাড়া বক্সাফোর্টের ব্যাপারে আমার একটা বিশেষ আগ্রহ ছিল। তার কারণ হলো নেতাজির প্রতি আমার অন্ধ অনুরাগ। নেতাজিকে বক্সাফোর্টে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে তিনি লামার ছদ্মবেশে পালিয়ে যান। অবশ্য এই ঘটনা অনেকে বিশ্বাস করেন না। যেমন দীপ বলল, আরে বাবা, এসব মার্কেটিং ভাই, মার্কেটিং। নেতাজিকে নিয়ে এসব গুজব না ছড়ালে টুরিস্টকে বেচা যাবে না। আমি বললাম, সে যাই হোক, আমি যেতে পারি যদি একদিন বক্সাফোর্টে ট্রেক প্ল্যান হয়। তোমরা মাল খাবে আর হানিমুন করবে, আমি কি কলা চুষবো? সেই চলে এসেছি। এসে স্তক প্রবল বৃষ্টি। কৌশিকের এক স্কুলের বন্ধুর রিসর্টে উঠেছি। বর্ষার জয়ন্তী যেন আরো সুন্দরী হয়ে উঠেছে। চারধারে যেন বস্তা বস্তা সবুজ রং ঢেলে দিয়েছে কেউ। তার মধ্যে বয়ে চলেছে সুন্দরী জয়ন্তী নদী। একটু দূরে দূরে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো যেন সেই সৌন্দর্যে তুলির টান দিয়েছে। আর কেকের ওপরের চেরির মতো ভাঙা পুরনো ব্রিজ। ব্রিজের নিচে গাড়ির বনেটে হুইস্কি বানাচ্ছিল দীপ। কৌশিক ডাক দিল, লেটস গো। বলেই জুতো খুলে গাড়ি থেকে নেবে দৌড়। পেছনে একে একে আমরা। আকাশ কালো, মাঝে মধ্যে বাজের আলো সাদা কালোয় কাটাকুটি খেলছে। কৌশিক নিতাকে কোলে নিয়ে নদীতে নেমে গেল। দীপ আর মধুমিতা পাশাপাশি বসে বৃষ্টি ভিজছে।
নদীতে পা ডুবিয়ে আমি কাটা গাছের মতো শরীরটাকে ভাসিয়ে দিলাম। মুখের ওপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছিল। দীপ চিৎকার করে বলল, ন্যাচারাল স্পা, পয়সা দিয়েও এমন শরীর চাঙ্গা করার উপায় মিলবে না। বেশ কিছুক্ষণ এভাবে প্রকৃতি ও বৃষ্টিকে উপভোগ করার পর রিসর্টে ফিরলাম। আগুনের মতো খিদে, তার মধ্যে দেশি মুরগির ঝোল আর গরম ভাত। এত ভাত জন্মে খাইনি। পরের দিন লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে রওনা দিলাম বক্সার উদ্দেশ্যে। সকাল থেকেই সূর্যের দেখা নেই। বৃষ্টি কখনো ঝিরঝিরি, কখনো বিশ্রাম নিচ্ছে। অভিমানী প্রেমিকের মতো মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়ায় দুলছে রাস্তার ধারের বাঁশঝাড়। 10 কিলোমিটার গাড়িতে যাওয়ার পরে হাঁটা পথে আরো 4 কিলোমিটার। নিতা বলল, জয়দার পাল্লায় পড়ে আজকে জীবনে প্রথম ছাতা মাথায় ট্রেক করব। কৌশিক গাড়ি চালাতে চালাতে গান গাইছে, দিল চাহতা হ্যায়, গলা মেলাচ্ছে মধুমিতা। বড় মিঠে আওয়াজ ওর। হঠাৎ নিতা চেঁচিয়ে উঠল, ওদেরকে দেখো। সবাই বাইরে তাকিয়ে দেখলাম। বৃষ্টির দিনে প্রেম করছে একজোড়া ছেলে মেয়ে। দেখে কলেজ স্টুডেন্ট বলেই মনে হলো। পরনে টি শার্ট, জিন্স, কাঁধে ব্যাগ। ছেলেটির পায়ে চটি, মেয়েটির হাতে হয়তো স্ট্র্যাপ ছিঁড়ে গেছে। ধীর পায়ে হাঁটছে, হেসে গড়িয়ে পড়ছে একে অন্যের গায়ে, যেন ওদের কোনো তাড়া নেই। জয়ন্তীর এই অপরূপ প্রকৃতির মাঝে নিজেদের ভালোবাসার দিন উদযাপন করছে। আমাদের গাড়ি ওদের পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল। ওরা লক্ষ্যই করলো না। কৌশিক নিতার দিকে তাকিয়ে বলল, সেই একবার কলেজ স্ট্রিটে শিলাবৃষ্টির কথা মনে আছে? নিতা বলল, মনে হচ্ছিল কলকাতায় বরফ পড়ছে, পুরো সাদা। দ্বীপ ফুট কাটল। এখন শুধু শিল আছে, বৃষ্টি নেই। মধুমিতা কটমট করে তাকালো ওর দিকে। আমি বাইরে তাকিয়েছিলাম। আকাশ যেন আরো কালো হয়ে আসছে। গাড়ি রেখে হাঁটা যখন শুরু করলাম, তখন বৃষ্টি নেই। মেঘের আড়াল থেকে 2-1 বার সূর্য উঁকি দিল। পাহাড়ের বুনো গন্ধ আর বৃষ্টি স্নাত গাছপালার মধ্য দিয়ে আমরা হাঁটছিলাম। পুরো এলাকায় আর কোনো মানুষের দেখা নেই। নিরবচ্ছিন্ন প্রকৃতির মাঝে আমরা কজন প্রাণ ভরে রূপ রস পান করছিলাম। ইচ্ছে করছিল কোথাও রাস্তার ধারে বসে থাকতে, কিন্তু উপায় নেই। বৃষ্টি এসে গেলেই মুশকিলে পড়ে যাব। ক্যামেরা আছে সাথে, 2টো ছাতায় এতগুলো লোক আটবে না। খুব বেশি সময় লাগলো না ফোর্টের কাছাকাছি পৌঁছতে। তাড়াতাড়ি হাঁটছিলাম। দূর থেকে দেখা যাচ্ছে ফোর্ট। সামনে একটা ফাঁকা জায়গা, যেন ঘন সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ। কোন একটা বিশাল গাছ। হঠাৎ দীপ বলল, আরে ওই ছেলে মেয়ে দুটো না? সত্যিই তো, পায়ে চলা রাস্তাটা যেখানে শেষ বাঁক নিয়েছে, সেখানেই ওদের দেখা যাচ্ছে। একইভাবে গল্প করতে করতে ধীর পায়ে হাঁটছে ওরা। মেয়েটার জুতোটা হাতেই ধরা। কৌশিক সানগ্লাস খুলে বলল, ভূত নাকি শালা? স্নিকার পরে আমরা ছড়াচ্ছি, খালি পায়ে এতটা হেঁটে এলো কি করে? মধুমিতা বলল, শুধু হেঁটে আসা? আমরা গাড়ি করে গেছি, তাও 4-5 কিলোমিটার। এরা এত তাড়াতাড়ি আমাদের ধরে ফেললো। আমাদের কৌতূহল যাদের নিয়ে, তারা কিন্তু আমাদের দেখছিল না। নিজেদের মধ্যে হাসাহাসি গল্প করতে করতে হাঁটছিল। আকাশ কালো হয়ে আসছিল। আমরা ফোর্টের সিঁড়িতে উঠে দেখলাম
ওরা গাছটার নিচে পাথরের ওপর বসলো। মিতা শুধু অস্ফুটে বলল, প্রেম করতে এতটা রাস্তা ঠেঙে এলো। ভারত তিব্বত বাণিজ্য পথকে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি হয়েছিল বক্সা দুর্গ। ভুটানি রাজাদের সৈন্যরা পাহারা দিত এখানে থেকে। তারপর ইংরেজরা দখল করে একে, কোচবিহারের রাজার আমন্ত্রণে ভুটানিদের হারিয়ে। বাঁশের দুর্গকে পাথরের করে দেয় তারা। আন্দামানের সেলুলার জেলের পরেই বক্সা হয় ইংরেজদের কুখ্যাত ডিটেনশন ক্যাম্প ও কারাগার। বিপ্লবীদের ঘাম ও রক্ত এখনো লেগে আছে এখানের পাথরে। আমি বলেছিলাম, ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম। অদ্ভুত একটা ভালো হাওয়া বইছিল। মধুমিতা বলল, রবীন্দ্রনাথ তো বক্সার বন্দীদের নিয়ে কবিতা লিখেছিলেন না? আমি বললাম, রবীন্দ্রনাথ তখন দার্জিলিংয়ে ছিলেন। জেলে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছিল। তিনি লিখেছিলেন, অমৃতের পুত্র মোরা কাহারা শোনালো বিশ্বময়, আত্মবিসর্জন করি আত্মারে, কে জানিল অক্ষয়। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা উঠে পড়লাম। অনেকটা রাস্তা। ফোর্টের সিঁড়ির কাছে এসে দেখলাম ছেলেটা আর মেয়েটা গাছের নিচ থেকে উঠে দাঁড়ালো। মেয়েটার হাতে চটি। আমি টি শার্টের নিচে ক্যামেরাটাকে ভরলাম। ওদের বললাম, তোরা ধীরে সুস্থে আয়, আমি ওদেরকে ধরে জিজ্ঞাসা করব, এই রাস্তায় খালি পায়ে হাঁটছে কি করে। কৌশিক বলল, সাবধানে যাস, বৃষ্টিতে রাস্তা পেছল কিন্তু। আমার তখন রোগ চেপে গেছে, প্রায় দৌড়াচ্ছি ওদের পেছনে। দু একবার হোঁচটও খেলাম। ও অদ্ভুত ব্যাপার, ওদের সাথে দূরত্ব কমছে না। একটা বাঁকের তফাতে ওরা ধীরে সুস্থে হাঁটছে। আমি দৌড়েও ওদের কাছে পৌঁছাতে পারছি না। বেশ কিছুটা যাওয়ার পর ক্যামেরার হাইয়েস্ট জুম করে ওদের ছবি তুললাম। দেখাতে হবে সবাইকে এই আশ্চর্য যুগলের ছবি। ক্যামেরার শাটার ক্লিকের সাথে সাথেই বাজ ডাকলো, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সামনেটা পুরো সাদা হয়ে গেল। বাঁক ঘুরে ওদেরকে আর দেখতে পেলাম না। ভোলবাজির মতো দুজন যেন অদৃশ্য হয়ে গেল। ভাবার সময় ছিল না, ক্যামেরাটা বাঁচাতে হবে। ঊর্ধ্বশ্বাসে দৌড়ালাম। গাড়িটার কাছে পৌঁছালাম যখন বৃষ্টি থেমে গেল। ক্যামেরা রেখে গা মাথা মুছলাম। কৌশিকদের কাছে ছাতা ছিল, ফিরতে সময় লাগলো। ততক্ষণে আমি গাড়ির মধ্যে বানিয়ে দুটো পেক শেষ করে ফেলেছি। কৌশিক গাড়িতে উঠে জিজ্ঞাসা করলো, ওই মালগুলো কোথায় গেল রে? দেখতে পেলাম না তো। আমি বললাম, সে কি রে, তোরাও দেখতে পাসনি? দীপ চোখ নাচিয়ে বলল, নিশ্চয়ই কোনো গর্তের মধ্যে ঢুকেছে। বৃষ্টির মধ্যে ফ্রিতে হানিমুন হয়ে যাবে। মধুমিতা চোখ পাকিয়ে বলল, খালি বাজে কথা। গাড়ি চলছিল, গান বাজছিল, রিমঝিম গেড়ে সাওন। আমরা কেউ কোনো কথা বলছিলাম না। রিসর্টে ফিরে গরম জলে স্নান করে পুরো ফ্রেশ। বড়লি মাছ দিয়ে ফাটাফাটি খাওয়া হলো। তারপর বারান্দায় বসে আড্ডা মারছিলাম। ওদের বললাম, একটা জিনিস দেখাচ্ছি তোদের। ওই ছেলে আর মেয়েটার ছবি তুলেছি। নিতা বলল, দিস ইজ নট ফেয়ার জয়ন্তদা, তুমি পাপারাজিত হয়ে গেছো। দীপ বলল, সিঙ্গেল মাল, এর তার ছবি তোলা ছাড়া আর কি করবে।
আমি কিন্তু ওদের কথা শুনতে পারছিলাম না। আমার হাত পা কাঁপছিল। মেরুদণ্ড বেয়ে যেন একটা বরফের গোলা নেমে যাচ্ছিল। কি দেখছি! নিজের চোখকে বিশ্বাস করা অসম্ভব। আমার তোলা ছবিটা চোখের সামনে জ্বলজ্বল করছে ব্রিজ ক্যামেরার এলইডি স্ক্রিনে। কিন্তু ছবিটায় ছেলেটার মেয়েটার চিহ্ন মাত্র নেই।